আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের ইংলিশের এক্সট্রা ক্লাসে। আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে সামারি, কিভাবে ফ্লো চার্ট এবং কিভাবে ওপেন এন্ডেড কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও ক্লাসে। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তোমাদের সবাইকে স্বাগত। একটু কাইন্ডলি কমেন্টে জানায় দাও যে আমার কথা তুমি ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এবং অবশ্যই আজকে তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই, একটা নোট খাতা, কলম, পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ওকে, মাত্র 6 জন যুক্ত হইছো। সবাই কি রেডি? সবাই কি ইংলিশ ফর টুডে বই, খাতা, কলম নিয়ে কি সবাই রেডি? ওকে, আচ্ছা। সামারি রাইটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, আমরা সামারি রাইটিং এর ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ভুল করি, আগে সেই কথাটা বলি। হ্যাঁ, আজকের লেকচারটা তোমরা জাস্ট লেকচার শিটগুলো দেখলেই তোমরা বুঝে যাওয়ার কথা। তারপরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি যাতে করে তোমরা সামারিতে এক্সপার্ট হতে পারো এবং সামারি রাইটিংয়ে তোমাদের ভালো মার্কস ক্যারি করতে পারো। এবং সামারি রাইটিং তোমরা জানো কি না জানি না, সামারিতে কিন্তু 10 আউট অফ 10 পাওয়া যায়। হ্যাঁ, যদি তোমার লেখার ধরনটা
ভালো হয়, তোমার লেখার ধরনটা যদি সুন্দর হয়। ওকে, সো এটার জন্য কি করতে হবে, আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে। যত কিছুই বলি কয়েকটা জিনিস শিখতে হবে। এক নাম্বার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং শিখতে হবে। দেখা যাচ্ছে কিনা, আরে কলমটা কই গেল? প্যারাফ্রেজিংটা শিখতে হবে। দ্যাট মিন্স তোমাকে বড় একটা সেন্টেন্সকে কিভাবে ছোট বানাইতে হয়, বড় একটা সেন্টেন্সকে কিভাবে ছোট বানাইতে হয়, বড় একটা সেন্টেন্সকে কিভাবে নিজের ভাষায় সুন্দর করে লিখতে হয়, এই জিনিসটা জানতে হবে। তুমি যদি বড় 2-3টা সেন্টেন্সকে একটা সেন্টেন্সের ভিতরে নিয়ে আসতে পারো, তুমি এই টেকনিকটা যদি জেনে যাও যে হ্যাঁ বড় জিনিসটা, বড় একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাকে আমি হচ্ছে কি বড় 2-3টা সেন্টেন্স আছে, এই 2টা সেন্টেন্সকে নিজের মতো করে লিখতে পারবো। এই টেকনিকটা যদি তোমার জানা থাকে, আর সাথে সাথে তোমার যদি জানা থাকে যে একটা প্যাসেজ থেকে আননেসেসারি আইটেম কি আছে, সেই জিনিসটা বাদ দেওয়ার টেকনিকটা যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তোমার একদম চান্স পাওয়াটা মানে সামারি রাইটিং, সামারি লেখাটা একদম সহজ হয়ে যাবে। ওকে, সামারি লেখাটা একদম সহজ হয়ে যাবে। ওকে, সো সামারি লিখতে হলে আমাদের কি করতে হবে, খেয়াল করে দেখো, সবাই একটু পড়ি, সবাই একটু পড়ি। যারা হচ্ছে যারা হচ্ছে পড়ায় একটু অমনোযোগী, মানে যাদের পড়তে ভালো লাগে না, যারা পড়তে পছন্দ করো না, যে যারা হচ্ছে মনে হয় যে না আরে পড়তেছি ভালো লাগতেছে না, পড়াটা রেখে দিই, তাদেরকে আমি বলবো তাদের একটা ভালো উপায় হচ্ছে পড়ায় মনোযোগ আনার, লিখা। তুমি লিখো, তুমি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে, প্রদত্ত প্যাসেজে প্রয়োজনীয় কথাগুলো রেখে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্য বাদ দিয়ে যে লেখাটি নিজের ভাষায় উপস্থাপিত হয় তাই হলো সামারি। তার মানে কি, আমার অপ্রয়োজনীয়, তার মানে হচ্ছে আমার অপ্রয়োজনীয় এন্ড হচ্ছে অতিরিক্ত, অপ্রয়োজনীয় এন্ড হচ্ছে অতিরিক্ত কথা কি করতে হবে, আমার বাদ দিয়ে দিতে হবে। অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত কথা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ওকে, ধরো এই প্যাসেজটায়, ধরো এই প্যাসেজটায় একটু খেয়াল করো, সবাই সবাই একটু খেয়াল করে দেখো। ধরো এই প্যাসেজটায়, এই প্যাসেজটা আমরা একটু পড়ি। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। তো প্যাসেজটা ফোক সং নিয়ে, তো ফোক সং নিয়ে কথাটা লিখছে। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি, while song sung in chorus include কবিগান, লেটোগান, অল্প, এই জিনিসগুলা। ওকে, মানে এখানে বলতেছে যে ফোক সং হচ্ছে কোরাসলিও গাওয়া যায়, মানে কি মানুষ সম্মিলিতভাবে গাইতে পারে, এবং ইন্ডিভিজুয়ালি একা একেও গাইতে পারে। যেগুলো ইন্ডিভিজুয়ালি গাওয়া হয় সেগুলোর নাম দেয়া আছে, যেগুলো হচ্ছে সম্মিলিতভাবে গাইতে হয় সেটার নাম এইভাবে দেওয়া আছে। ওকে, সেগুলোর নাম এইভাবে দেওয়া আছে। তাহলে এইখান থেকে দেখো এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা, এই যে পুরো জিনিসটা এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পুরো জিনিসটাকে আমরা অল্প অল্প কথায় লিখতে পারি, অল্প কথায় কিন্তু লিখে ফেলতে পারি। কিভাবে লিখবো চলো আমরা এটা একটু দেখি, কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি চলো।
তো আমরা কিভাবে লিখবো? folk songs are sung individually and in chorus. এই কথাটা কিন্তু পুরোপুরি কি প্যাসেজ অনুযায়ী হয়ে গেছে। প্যাসেজ অনুযায়ী হয়ে গেছে। প্যাসেজে কি ছিল? প্যাসেজে ছিল ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ঠিক আছে, তো আমি কি করব? আমি এখানে লিখবো ফোক সংস। কথাটাকে ঘুরে কিভাবে লিখতেছি দেখো, এখানে আছে মে বি। এখানে আছে কি মে বি। আমি কি লিখবো? ক্যান বি সাং, ক্যান বি সাং can be sung either alone or in group। দেখো সেম কথাটাই আমরা হচ্ছে কি এইভাবে নিজেদের মতো করে, ইন্ডিভিজুয়ালি মানে কি একা একা, আর কোরাস মানে হচ্ছে গ্রুপে গাওয়া, দলবদ্ধভাবে গাওয়া। সো এটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, কমেন্টে খুব সুন্দর হচ্ছে, মনে হচ্ছে যে প্রেমিক প্রেমিকার আলাপ চলতেছে, বা হচ্ছে বন্ধুদের মধ্যে হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কথা চলতেছে। কি দিতেছে দেখি, কি লিখতেছো তোমরা দেখি, কি নিয়ে আলোচনা করতেছো? এত সুন্দর একটা ক্লাস। র্যাক ডে করলে টাকা আমার কাছে দিস। আচ্ছা ঠিক আছে, খুব টাকা নিয়ে তাদের খুব আলোচনা চলতেছে। আচ্ছা, বলতেছে কালকে গিয়ে, ও র্যাক ডে কবে? আচ্ছা র্যাক ডে কবে বলতেছে, কালকে গিয়ে ডেট পালায়া, মানে কালকে গেলে ডেট ঠিক করবে। আচ্ছা ঠিক আছে, গ্রুপে তো কিছুই দেখে নাই। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। কালকে 10টায় আমি তো বৃত্তি পাইছি বেটা। ওরে বাবারে, মানে এরা হচ্ছে, এই যে দেখো, এই যে একটা জিনিস, তোমাদের উদ্দেশ্যে বলতেছি। হ্যাঁ, তোমরা তো এই যে র্যাক ডে করা নিয়ে খুব মাতামাতি। তোমাদের হাতে, আচ্ছা হাতে লিখলে তো ইংলিশ ক্লাসে বলবা যে হেইট লিখে ফেলছি। ইন হ্যান্ড নাকি ক্যাশ ইন হ্যান্ড? ইন হ্যান্ড তোমাদের হাতে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা অর্ধেক আছে, মার্চ এপ্রিল মে জুন মাসের মাঝামাঝি, তার মানে 3.5 মান্থ সময় আছে। 3.5 মাস সময় আছে, ঠিক আছে, 5 মাস সময় আছে। দেখো একটা জিনিস চিন্তা করো, দেখো এই 3 মাসে 3.5 মাস, বা ধরো আমি খোদার তালার অশেষ রহমতে যদি আন্দোলন করি, 4 মাস সময় আছে। 4 মাসে 120 দিন। একটা জিনিস চিন্তা করো, দেখো 120 দিন, এর মধ্যে 30 দিন হচ্ছে রোজা। তুমি মুসলমান হও, তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, আর যাই হও, রোজার মাসটা এমন একটা মাস, এই সময়টাতে পড়াশোনা একদমই হয় না। হ্যাঁ, পড়াশোনা একদমই হয় না। 30 দিন রোজা। ঈদ 2টা, ঠিক আছে, সামার মানে কি গরমকাল,
গরমকালে দেখবা হিট ওয়েভ আসতেছে। আমি জাস্ট তোমারে হচ্ছে আমি তোমাদেরকে আমি জাস্ট হচ্ছে ফিউচার দেখাই দিচ্ছি, তুমি জাস্ট দেখো। টোটাল রাউন্ড ফিগার করে দিলাম 120 দিন সময় আছে, ঠিক আছে? 120 দিন সময় আছে। এর মধ্যে 30 ডে হচ্ছে রোজা, রমাদান। এটা রাগ করে বলতেছি না, এটা জাস্ট হচ্ছে তুমি কোন পজিশনে আছো, কোন অবস্থায় আছো, এটা জাস্ট তোমার বুঝাইতেছে। জাস্ট একটা জাস্ট একটু একটু দেখো, একটু শোনো। 30 দিন রোজা, এই 30 দিন রোজায় তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যাই হও, এই রমজান মাসে পড়াশোনা, আমাদের কমার্স আর্টসের স্টুডেন্টদের পড়াশোনা অবস্থা হালুয়া টাইডও হয়ে যায়, আমরা পড়তে পারি না। একে তো আমরা হচ্ছে অমনোযোগী, মানে স্টুডেন্ট হিসেবে আমরা হচ্ছে অমনোযোগী, আমরা হচ্ছে পড়াশোনায় মনোযোগী দিতে পারি না, আমরা পড়াশোনায় মনোযোগ দেই না। আই ডোন্ট নো ওয়াই, বাট আমরা মনোযোগ দেই না, আমরা সিরিয়াস না, আমরা স্টুডেন্ট পড়াশোনা হিসেবে সিরিয়াস না, আমরা অন্য যে কোনো কিছুতে সিরিয়াস, এনিথিং এনিথিং এক্সেপ্ট পড়াশোনা, কমার্স আর্টসের স্টুডেন্ট। সো 30 দিনে এমনও তো পড়া হবে না। দুইটা ঈদ, দুইটা ঈদ আছে, ফেস্টিভ্যাল, ওকে? দুইটা ঈদ আছে, সামার আসতেছে, সামার এন্ড রেইন আসতেছে, হ্যাঁ। আর কি আসছে? সামার এন্ড রেইন আসতেছে, এন্ড হচ্ছে কলেজে মডেল টেস্ট, কলেজে মডেল টেস্ট, কলেজে মডেল টেস্ট আছে। এই জিনিসগুলা কনসিডার করে, এই জিনিসগুলা কনসিডার করে আমি যদি হচ্ছে 30 দিন বাদ দিয়ে দিই, 30টা দিন, সরি আরো 30 দিন বাদ দিয়ে দিই, মোট হচ্ছে 60টা দিন বাদ দিয়ে দিই, 60 ডেজ। 60 ডেজ আমি যদি চিন্তা করি যে তোমার পড়াশোনা হবে না, তাহলে তোমার হাতে আছে আর কয় দিন? মাত্র তোমার হাতে আছে আর মাত্র 60টা দিন। অনেক সময়, অনেক সময়। দেখো তো তোমার সাবজেক্ট কয়টা? বাংলা, ইংলিশ, হ্যাঁ, আইসিটি, ধরো অ্যাকাউন্টিং, আবার কমার্স আর্টসের স্টুডেন্টরা রাগ করবে, ধরো ইকোনমিক্স, পেপার ধরলাম না আমি, হ্যাঁ, ধরো ফাইন্যান্স, এখানে ধরো সিভিক্স, ধরো হচ্ছে এখানে ম্যানেজমেন্ট, এখানে ধরো হচ্ছে হিস্ট্রি। এই 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট তোমার কভার করতে হবে কত দিনে? 60 দিনে। তাহলে অন এন অ্যাভারেজ তুমি ধরো হচ্ছে 8 দিন নয়, 7 নং 63, ধরো অন এন অ্যাভারেজ পার সাবজেক্টের জন্য তুমি পাইতেছো 9 ডেজ, সর্বসাকুল্যে তুমি 9 ডেজ পাইতেছো। এখন দেখো পার সাবজেক্টে তুমি পাইতেছো কত? 9 ডেজ, হ্যাঁ, 9 ডেজ তুমি পাইতেছো। এখন দেখো, এখন যদি তোমার পড়ার অভ্যাস থাকে এরকম যে দিনে তোমার পড়ার অভ্যাস হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কমার্স আর্টসের সবচেয়ে ভালো স্টুডেন্টও হচ্ছে, কমার্স আর্টসের সবচেয়ে ভালো স্টুডেন্ট দিনে 4 থেকে 5 ঘন্টা পড়ে। কমার্স আর্টসের সবচেয়ে ভালো স্টুডেন্ট দিনে 4 থেকে 5 ঘন্টা পড়ে। এটা হচ্ছে কি, কোচিং টাইম বাদ, কলেজ টাইম বাদ, আড্ডা টাইম বাদ, মোবাইলে ভিডিও দেখার টাইম বাদ, হ্যাঁ, অনলাইনে লাইভ ক্লাস করা বাদ, এগুলো সব বাদ দিয়ে সে হচ্ছে প্রোডাক্টিভ 4 থেকে 5 ঘন্টা পরে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যাকে তুমি মনে করো সে সবচেয়ে ভালো স্টুডেন্ট। আর তোমার পড়ার
টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা সর্বোচ্চ। ওকে, সো ওই হিসাবে যদি আমরা চিন্তা করি, প্রতিদিন যদি আমি 5 ঘন্টা করে চিন্তা করি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার সময় আছে হচ্ছে 45 ঘন্টা। 45 ঘন্টা তোমার হাতে সময় আছে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার জন্য। এখানে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে। এখন পেপার ভাগ করি, তাহলে পার পেপারে তোমার 22.5 আওয়ার সময় আছে। 22.5 আওয়ার সময় আছে। এখন বলো, এই যে 22.5 আওয়ার সময় যে আছে তোমার হাতে, ইজ ইট এনাফ একটা পেপার শেষ করার জন্য? একটা পেপার শেষ করার জন্য এটা কি এনাফ? এটা কিন্তু এনাফ না। এই 22 ঘন্টা কিন্তু এনাফ না একটা সাবজেক্টের প্রিপারেশনের জন্য। যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, যদি তুমি তোমার বেসিক ডেভেলপ করতে চাও, যদি তোমার এই প্রিপারেশনটা তুমি হচ্ছে তোমার অ্যাডমিশন লেভেল পর্যন্ত এইচএসসি এক্সামে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে এই সময়টা এনাফ না। তাহলে এখন কি করতে হবে? এইখান থেকে এই সময়গুলোতে পড়ার টাইম বাড়াইতে হবে, পড়তে হবে। ঈদ ভ্যাকেশন টাইম কমাইতে হবে। সামারে কষ্ট করে হইলেও, কারেন্ট চলে গেল, গরম পড়লেও, বৃষ্টি হইলেও, চালের ফুটা দিয়ে পানি পড়লেও, কলেজে মডেল টেস্টের আগের দিন হইলেও কি করতে হবে? পড়তে বসতে হবে। এই 60 দিনকে 100 দিনে রূপান্তর করতে হবে। তাহলে দেখবা যে তোমার হাতে টাইম পাইতেছ। টু বি অনেস্ট, আমি একটু ডাইগ্রেস করে যাচ্ছি। টু বি অনেস্ট, আমি তোমাদেরকে বলবো যে তোমার জায়গায় যদি আমি থাকতাম, ধরো তোমাদের সময়ে যদি হচ্ছে আমি অ্যাজ এ তোমাদের বেঞ্চে বসে থাকতাম, তোমার স্টুডেন্ট হইতাম, আমি অ্যাজ এ এইচএসসিতে আমি হচ্ছে অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম, অনেক ফাত্রামি করছি, অনেক বান্দামি করছি, অনেক মানে জাস্ট তোমরা এই যে র্যাগ ডের কথাগুলো বলতেছো না, আমি যখন হচ্ছে কলেজ লাইফে পড়াশোনা করতাম, আমাদের সময় তো হচ্ছে এরকম মেসেঞ্জার ছিল, হ্যাঁ ফেসবুক ছিল, বাট আমরা কিন্তু ফেসবুকটাকে হচ্ছে ওইভাবে এত ডিজিটাল ফর্মে পাইনি, আমরা 2G চালাইতাম। এবং 2G চালানোর জন্য ধরো আমরা যদি হচ্ছে একদিন বা 2 দিন যদি আমরা হচ্ছে ফেসবুক মানে 2Gতে হচ্ছে এই যে জাভা ফোনগুলা ছিল আমাদের, বাটন ফোনগুলা, এই ফোনগুলাতে আমি যদি হচ্ছে ফেসবুক চালাইতে যাইতাম, তাহলে আমার হচ্ছে কি 2 দিনের পকেট মানি আমাদের কি করতে হইতো? পকেট মানি সেভ করতে হইতো, তারপরে রিচার্জ করতে হইতো, দেন আমরা হচ্ছে ফেসবুক চালাইতে পারতাম ওই ডাটাটুক দিয়ে। তো আমরা হচ্ছে এই র্যাক ডে জিনিসগুলা বা কলেজে ফাংশনগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে মেসেজিং করতাম। হ্যাঁ, তখন ফেসবুকের চেয়ে আমাদের মেসেজিং অপশনটা ছিল বেশি, কনভিনিয়েন্ট ছিল। তখন হচ্ছে এই যে বাংলা লিঙ্কের অফার থাকতো, যে ধরো হচ্ছে রাত 12টার পরে মেসেজিং ফ্রি, বাংলা লিঙ্ক এরকম অফার ছিল। সো ওই সময় আমরা কি করতাম? আমরা এরকম মেসেজিং করতাম স্টুডেন্ট আমাদের বন্ধুদেরকে, এই কালকে তো হচ্ছে অমুক স্যারের জন্মদিন, এই কি করা যায়, চল একটা কেক বানাই নিয়ে আসি, সবাইকে চকলেট, কাইন্ড অফ এরকম। হ্যাঁ, বাট ওই জায়গাটা আমি মানে ওরকম লেভেলের ছিলাম আর কি, তোমাদের মতো একটু ফাতরা লেভেলের ছিলাম। বাট সঠিক সময়ে যদি তোমার হচ্ছে সঠিক ইয়াটা না হয়, তাহলে দেখবা যে তুমি পিছিয়ে পড়তেছো, তুমি ছিটকায় পড়তেছো। সঠিক সময় সঠিক কাজটা করতে পারতে হবে। সো এই জন্যই তোমাদেরকে বলতেছে যে তোমার জায়গায় আমি যদি থাকতাম, আমি যদি তোমার জায়গায় হইতাম, ধরো হচ্ছে এখন আমার পরীক্ষার হচ্ছে আর 4 মাস সময় বাকি আছে, আমি জাস্ট হচ্ছে কানের মধ্যে হেডফোন লাগাই, আর দুনিয়াদারি বই খাতা তো আছেই সামনে, দুনিয়াদারি ভুলে যায়, আমি জাস্ট ক্লাস শুনতাম যে স্যাররা কি বলতেছে, কোন এক জায়গায় আটকায় গেলে কমেন্ট করতাম, স্যার কি বলতেছে এটা শুনতাম, ওয়েব অ্যাপে গিয়ে ফাস্ট মোডে ক্লাস করতাম। তোমার জায়গায় আমি হলে এই কাজটাই করতাম। ওকে, সো সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে। হুম,
তো সামারি লিখতে হলে কি করতে হবে, আমার অপ্রয়োজনীয় কথা বাদ দেওয়ার চিন্তা করতে হবে। এখন অপ্রয়োজনীয় কথা কিভাবে বাদ দিব? অপ্রয়োজনীয় কথা কিভাবে বাদ দিব? কি রে, এটা আসলে আর যায় না কেন? অপ্রয়োজনীয় কথা কিভাবে বাদ দিব? আসছে। অপ্রয়োজনীয় কথা কিভাবে বাদ দিব? একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। একটা হচ্ছে মেইন সেন্টেন্স এভাবেই থাকে, একটা মেইন সেন্টেন্স এভাবেই থাকে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট থাকে। ওকে, কিন্তু এই সেন্টেন্সটাকে ঘুরায় ফিরে আমাদের প্যাসেজে যেভাবে থাকে সেটা হচ্ছে এরকম, সাবজেক্ট, সাবজেক্টের মডিফায়ার, ওকে, প্লাস ভার্ব, প্লাস ভার্বের মডিফায়ার, ওকে, প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্টের মডিফায়ার, এইভাবে করে থাকে। আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের মডিফায়ার চিহ্নিত করতে হবে, মডিফায়ার চিহ্নিত করতে হবে, এবং মেইন জায়গাতে মেইন সেন্টেন্সটা লিখতে হবে, মেইন সেন্টেন্সটা লিখতে হবে। ওকে, মেইন জিনিসটা লিখতে হবে। এন্ড এবং 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 কি আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস কি করতে হবে? আরেকটা জিনিস হচ্ছে টপিকে প্যাসেজ সেন্টেন্সে কোনো ডাইগ্রেশন, ডাইগ্রেশন মানে কি? ডাইগ্রেশন মানে হচ্ছে দেখবা যে কোনো একটা প্যাসেজে লিখার পর কোনো একটা প্যাসেজ হচ্ছে একটা লাইনে কথা লিখে অন্য টপিকে কথা বলতেছে, ধরো ফোক সং সম্পর্কে বলতে গিয়ে অন্য আরেকটা কথা বলতে গেছে, যে তখন আমার সামারিটাতে কি করতে হবে? সামারিতে ওই জিনিসটাকে আনা যাবে না, সামারিটাতে ওই জিনিসটা আনা যাবে না। ওকে, সবাই কি বুঝতে পারছি এই জিনিসগুলা? সবাইকে এই জিনিসগুলো বুঝতে পারছি? কি করতে হবে? অফ টপিক, অফ টপিকের জিনিস, অফ টপিকের জিনিস সামারিতে আনা যাবে না, সামারিতে ইনক্লুড করা যাবে না। সবাই কি বুঝতে পারছি? নাকি সবাই হচ্ছে যার যার ইয়া নিয়েই ব্যস্ত? আরেকজন আমারে পাম দিতেছে। ওকে, ওকে, আসো আমরা একটা প্যাসেজ দেখি। আমরা প্যাসেজ না দেখলে আমরা আসলে বুঝবো না যে আসলেই কিভাবে লিখতে হয়। হ্যাঁ, একটা প্যাসেজ দেখি, প্যাসেজ দেখি, প্যাসেজ থেকে আমরা লেখার চেষ্টা করি। ওকে,
কোন প্যাসেজটা পড়ানো যায় দেখি, যারা ক্লাসে আছো কোন প্যাসেজটা থেকে সামারি লিখবো একটু দেখি, কমেন্টে জানাও তো দেখি। তোমরা একটা কমেন্ট টপিক চুজ করো, তোমরা একটা টপিক বলো যে কোন টপিকটা হচ্ছে তোমাদেরকে পড়ানো যায়, কোন টপিকটার সামারি লিখে দিবে আজকে, বলো তোমরা একটা টপিক চুজ করো। খুবই সুন্দর টপিক, মাই নেম ইজ আমেরিগো। ওকে, আমরা চলে যাই আমেরিগোতে। খুবই সুন্দর একটা টপিক তোমরা চুজ করছো, আমেরিগোতে চলে যাই। ওয়্যার ইজ আমেরিগো? অ্যাডোলেসেন্স হিউম্যান রাইট, আমেরিগো। কত? 137 পৃষ্ঠা। একশো 39। সবাই একটু এই লেসনটা একটু বের করি আমরা খাতায়। কি ভাইয়া, লাইফস্টাইল লেসন 4 ফুড ট্রেন্ড দিতে পারে, ডিউতে 2টা কোশ্চেন আসছিল। হ্যাঁ, তো এই জন্য এটা পড়বা। আচ্ছা, এটা করি তারপর এটা করতেছি। ওকে, আসো সবাই একটু এই টপিকটা একটু বের করো। হ্যাঁ, আমেরিকাটা খুবই খুব ইন্টারেস্টিং। সবাই একটু এটা একটু বের করো। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? ধরো তোমাকে, ধরো পুরো প্যাসেজটা এইখানে, হ্যাঁ এই পর্যন্ত, ধরো পুরো প্যাসেজটা এই পর্যন্ত দেয়া আছে এবং তোমাকে সামারি করতে বলছে, ঠিক আছে? সো আমরা ওই স্টাইলে লিখতে থাকবো। তো সামারি লেখার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথমেই পুরো প্যাসেজটা পড়ে ফেলতে হবে। এখন আমি যদি সামারিটা করতে চাই তাহলে আমার পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে, কারণ আমার কিন্তু হচ্ছে এটা মানে সিন প্যাসেজ, এটা কিন্তু আমার পড়া থাকা লাগবে, এটা কিন্তু এটা সম্পর্কে আমার ভালো আইডিয়া থাকা লাগবে। পরীক্ষায় কিন্তু আমার পড়া লাগবে না, কারণ আমি জানি এই প্যাসেজটা সম্পর্কে, এটা প্যাসেজটা কি আছে। ওকে, সো আমরা পড়ি। মাই নেম ইজ আমেরিগো। সে বলতেছে আমার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমি হচ্ছে 13 বছর বয়সী একজন ছেলে অথবা 13 বছর বয়সী। আই লিভ অন দ্য স্ট্রিট। আমি হচ্ছে রাস্তায় বসবাস করি, অ্যালোন, একা। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি। আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। সে আমাকে চলে যেতে বলে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। খেয়াল করো, দেখো এই প্যাসেজটা আমেরিগো নিয়ে, আমেরিগোর ইনফরমেশন দিয়ে শুরু হয়েছে। এই প্যাসেজটা আমেরিগোর ইনফরমেশন দিয়ে শুরু হয়েছে। আমেরিগো কত বছর বয়সী, এটা সে কোথায় থাকে সেইটা দিয়ে শুরু হয়েছে। তারপরেই দেখো অতিরিক্ত ইনফরমেশন হিসেবে মাই মাদার, তার মা এবং তার বাবার কি অবস্থা সেইটা সম্পর্কে বলা হয়েছে। আমরা চাইলে এই সামারি থেকে এই পুরো জিনিসটাকে উঠাইয়াও দিতে পারি, কারণ এটা আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে আমেরিগো, ঠিক আছে না? ওকে, তো সে তাকে চায় না, সে আরেকটা ম্যানকে বিয়ে করে ফেলছে, ফাদার দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওন্ট নট টেক মি আইদার। সেও আমাকে নিতে চায় না। সো এখানে দেখো আমরা কিন্তু প্যাসেজটা পড়ে প্রথমটুকুই বুঝে গেলাম যে কোন জিনিসগুলো আমাদের নিতে হবে, কোন জিনিসগুলো আমাদের নিতে হবে না। এখন আমি কি করব? আমি সামারি লিখব। আমি সামারি লিখব। লেখো, সবাই লিখবো এইভাবে, অ্যান্সার টু দি কোয়েশ্চেন
ধরো এটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন 2B, এরকম। ওকে, লিখবা হচ্ছে দি সামারি of the passage is given below। এটা লিখবো সবাই এই জিনিসটা লিখবো, ঠিক আছে? সামারি অফ দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো, এই জিনিসটা লিখবো। তারপরে দেখো এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে? তারপরে লিখবো দি প্যাসেজ is concerned with the life of কার? আমেরিগো। তাহলে প্যাসেজ কার লাইফ দ্বারা কনসার্নড? আমেরিগোর লাইফ দ্বারা কনসার্নড। প্রথম লাইনটা হয়ে গেল। আমাদের প্যাসেজে 5টা লাইন দিতে হবে, প্রথম লাইনটা কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ আমরা প্যাসেজটা দেখে আমরা বুঝলাম যে প্যাসেজে হচ্ছে আমেরিগো সম্পর্কে বলা হয়েছে। সো আমরা প্যাসেজ থেকে সামারি এভাবে করে লিখে প্রথম লাইনটা এভাবে লেখার চেষ্টা করব। অথবা তুমি চাইলে এই জিনিসটাকে চেঞ্জ করে লিখতে পারো, এখানে লিখতে পারো, অথবা লিখতে পারো দি মেইন আইডিয়া অফ দি প্যাসেজ is to describe the lifestyle of Amerigo। যে কোনো প্যাসেজে আমরা চাইলে প্রথম লাইনটা ঠিক এইভাবে করে আমরা দিতে পারি। এখন তোমরা বলো যে তোমরা এই যে একটা সামারি লেখার ক্ষেত্রে প্রথম লাইনটা কিভাবে লিখবো সেইটা বুঝছো কিনা একটু কাইন্ডলি বলো, একটু কমেন্টে জানাও। মাত্র 2টা জি স্যার, মানে 2জন বুঝছে, বাকি 2জন বুঝে নাই, বাকিরা বুঝে নাই। মাত্র 2জন বুঝছো আর বাকিরা বুঝো নাই। আসো এখন আরো মেইন খেলা শুরু, একটু খেয়াল করি দেখি।
তো তারপরে তার মা তাকে চায় না, সেপারেটেড হয়ে গেছে তার বাবা থেকে, হ্যাঁ, সে তাকে দূরে চলে যেতে বলে দেয়। নাও শি ইজ ম্যারিড টু আনাদার, সে আরেকটা বিয়ে করছে। হ্যাঁ, মাই ফাদার লিভস ভেরি ফার, তার বাবা হচ্ছে দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওয়ন্ট টেক মি আইদার। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট। আমি বলছি তাকে, সে বলতেছে আমি তার কাছে ভিক্ষা চাইছি যে আমাকে কিছু টাকা পাঠাইতে যাতে করে সে বাসের টিকেটের টাকা কিনতে পারে। আই এম স্টিল ওয়েটিং, সে এখনো ওয়েট করতেছে। হি ডাজন্ট অ্যান্সার, সে অ্যান্সার দিচ্ছে না। তাহলে এই পুরো কথাটাকে, এইখানে পুরো কথাটাকে আমরা একটা সেন্টেন্স বানাবো। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে সে একা থাকে, কারণ এখানে বলেই দিচ্ছে সে একা থাকে। তার বাবাও তাকে চায় না, তার মাও তাকে চায় না, এই কথাটা কিন্তু বলে দিছে, ঠিক না? তো এই কথাটারই পুঁজি করে আমরা লিখবো। এই কথাটারই পুঁজি করে আমরা লিখবো, কি লিখবো আমরা? এই কথাটারই পুঁজি করে আমরা লিখবো হি ইজ অ্যালোন, হি ইজ অ্যালোন অ্যান্ড হিজ, এখন দেখো এখানে আছে মা এবং বাবা, কিন্তু আমরা এখানে লিখবো হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস and his parents don't want him. আরেকটা লাইন হয়ে গেল, his parents don't want him. একটু নিচে আইনা দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হি ইজ অ্যালোন, সে একা থাকে, এবং তার পিতামাতা ডোন্ট ওয়ান্ট হিম, তাকে চায় না। দেখো দ্বিতীয় লাইন হয়ে গেল। এই বড় একটা জিনিস কি ছিল, বড় একটা জিনিস ছিল যে তার মা হচ্ছে দূরে থাকে, তার মা আরেকটা বিয়ে করছে, তার মা হচ্ছে তাকে দূরে ঠেলে দেয়, দূরে চলে যেতে বলে, তার বাবা হচ্ছে দূরে থাকে, তার বাবা হচ্ছে সে বাবার কাছে যেতে চায় এবং সেও তাকে নিতে চায় না, সে তার কাছে টাকা ভিক্ষা চায় বাসের টিকিট কেনার জন্য, কিন্তু সে ওয়েট করতেছে এখনো। তাহলে এই দেখো এই পুরো জিনিসটাকে আমরা কিভাবে খুব ছোট করে দুইটা লাইনের ভিতরে নিয়ে আসলাম। একটা হচ্ছে সামারি স্টার্টিং দিয়ে দিলাম, 2 নম্বরে হচ্ছে প্যাসেজটা লিখে ফেললাম। ওকে, একজন বলতেছে ভাইয়া নোট করবো কিনা? অবশ্যই নোট করবা, অবশ্যই নোট করবা, অবশ্যই নোট করবা, তুমি যেভাবে বুঝতেছো সেভাবে নোট করবা। ওকে, এবং নোটটা অবশ্যই আমাকে দেখাবা। কিভাবে দেখাবা আমাকে? আমাকে কিভাবে দেখাবা? পাবলিক গ্রুপে পোস্ট কইরা। আসো, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, বলতেছে সে রাস্তাই হচ্ছে তার বাসা এখন, কারণ সে হচ্ছে বাবা মার কাছে যেতে পারতেছে না, বাবার কাছে যেতে পারতেছে না। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, আমি হচ্ছে ময়লা জিনিস কালেক্ট করতাম। অ্যান্ড সেল ইট টু ভেন্ডর, আমি হচ্ছে কি ভেন্ডরের কাছে, দোকানে গিয়ে আমি এগুলা সেল করতাম, বিক্রি করতাম। আই স্টপ ডুইং দ্যাট, আমি সেটা বন্ধ করে দিয়েছি। আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা খুব জটিল, খুব সিরিয়াস ইনফেকশন হওয়ার কারণে আমি এটা ছেড়ে দিছি। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, ডাম্প স্তূপ, ডাম্প স্তূপ, ট্র্যাশ মানে ময়লা আবর্জনা, ডাম্প মানে হচ্ছে যেখানে স্তূপ করে রাখা হয়। তাহলে একটা ডাক্তার তাকে বলছে যে তুমি ট্র্যাশ ডাম্প থেকে দূরে থাকবা। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি করব? আমরা এই জিনিসটাকে ছোট করে একটা লাইনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। চলো শুরু করি। চলো এটারে করি। তাহলে সে রাস্তায় থাকে, সে রাস্তায় থাকে, মাঝে মাঝে কাজ পায়, মাঝে মাঝে কাজ পায় না। তো এই কথাটারে আমরা লিখতে পারি সে ট্র্যাশ কালেক্ট করার কাজ করতো, কিন্তু এখন করে না, এটা দেখে বোঝা গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি
হি lives in the street. He lives in the street. ওকে, সে রাস্তায় বসবাস করে। এখন এই জিনিসটা যদি দিয়ে দিই, স্ট্রিটস আর মাই হোম নাও, স্ট্রিটস আর নাও মাই হোম, এই কথাটা কিন্তু হুবহু দেওয়া যাবে না, হুবহু প্যাসেজ থেকে দেওয়া যাবে না। এই জন্য কি লিখলাম? এই জন্য লিখলাম হি লিভস ইন দ্য স্ট্রিটস and used to মানে কি? used to মানে হচ্ছে অভ্যস্ত ছিল মানে কি এই কাজটা আগে করতো, এখন করে। used to collect trash, used to collect trash to feed himself, নিজেকে খাওয়ানোর জন্য, নিজে খেয়ে পরে থাকার জন্য সে কি করতো? ট্র্যাশ কালেক্ট করতো এবং রাস্তায় থাকতো। তো কয় লাইন হয়ে গেল? 3 লাইন কিন্তু হয়ে গেছে, 3 লাইন কিন্তু হয়ে গেছে। Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. হ্যাঁ, but I got no money in return. তাহলে একদা সে হচ্ছে কি আইসক্রিম শপে কাজ করত, কিন্তু সে এবং বিচে আইসক্রিম বিক্রিও করত, কিন্তু সে এটার জন্য কোনো টাকা পাইতো না। এটাকে আমরা লিখতে পারি ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, খেতে দিত, এবং লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট, এবং তার হাটে, তার কুঁড়ে ঘরে আমাকে রাত্রে ঘুমাইতে দিত। ওকে, তো এই কথাটা আমরা লিখতে পারি দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। তাহলে এই কথাটারে, এই পুরো জিনিসটারে নিয়ে আসি, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে নিয়ে আসি, হি 3 লাইন কিন্তু হয়ে গেছে, আমাদের আর 2 লাইন লাগবে। হি once worked in the ice cream factory but the work was difficult and painful. 4 লাইন হয়ে গেল। এবং শেষে একটা কথা বলবো, তখন দেখবা যে তোমরা তাক লেগে যাবা যে আসলে এতক্ষণ কি করলাম। ওকে, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, আইসক্রিম বক্স হচ্ছে খুবই ভারী ছিল। এটা ইররিলেভেন্ট, আমেরিকার কথা বলতে গিয়ে আইসক্রিমের বক্স কত ভারী সেটা বলার দরকার নেই, আমরা তো ডিফিকাল্টি বলেই ফেলছি। হোয়েন ইট ইজ ফুল, যখন এটি ফুল থাকতো। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম বিক্রি করার জন্য ঘন্টার পর ঘন্টা আমার হাঁটতে হইতো। হুয়েভার ওয়ান্ট টু বাই, যে কিনতে চাইতো তার কাছে যেতে হইতো। দেয়ার ওয়ার ডেজ, এমনও দিন ছিল when I could not even sell one ice cream, এমনও দিন গেছে যে আমি একটা আইসক্রিমও সেল করতে পারি নাই। তাহলে এই কথাটারে কি লিখবো? আমি 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 লিখবো হি ওয়ার্কড সো হার্ড, অনেক পরিশ্রম করছে, টু লিভ, বেঁচে থাকার জন্য। ওকে ওকে, সবাই বুঝা গেছে? সবাই বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি কিভাবে সামারিটা লিখতে হবে?
আমরা সবাই কি বুঝতে পারছি কিভাবে সামারি লিখতে হয়? ওকে, যদি বুঝে থাকি যদি বুঝা থাকি যদি বুঝা থাকি আরো কাহিনী আছে, আরো এগুলা থেকে লিখতে বললে তোমরা লিখতে পারবে আশা করি। তোমরা এই লেখাটা দেখতেছো? তোমরা এই লেখাটা দেখতেছো? Amerigo says, in a way, I am lucky because I am alive. My friends who work sorting rubbish in dumps often suffer from serious diseases. One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. এই জিনিসটাকে এক কথায় কে লিখতে পারবে? জি, আরেকটা করব স্যার সালমান সাহেব, কিন্তু তার আগে তোমাদের করতে হবে কি, তোমাদের হচ্ছে এই যে পুরো কথাটুকু, এই কথাটুকুকে তোমার সামারি লিখতে হবে। একটু কমেন্টে আমাকে জানাও যে এটাকে তোমরা কিভাবে লিখবা, দেখি তোমাদের প্রোগ্রেস কতটুকু। আরেকটা করাবো, ওই যে লাইফস্টাইল ফুড ট্রেন্ড, ওইটাকে করব। সবাই একটু লিখে ফেলো, একটু টাইম দিই, সবাই একটু লিখে ফেলি, কমেন্টে জানাই দেই উত্তরটা, দেখি কে কতটুকু পারি, কতটুকু চেষ্টা করি। আমরা একটু চেষ্টা করি, সবাই একটু চেষ্টা করি, ভুল ভ্রান্তি হোক। কই কেউ কি লিখছো? দেখো এখানে বলতেছে এত কষ্ট হওয়া সত্ত্বেও সে নিজেকে লাকি বলতেছে। হ্যাঁ, সো এক লাইনে একটা সেন্টেন্সে এটাকে লেখা যায়, সেটা হচ্ছে আমেরিগো, আমেরিগো, সবাই একটু লিখে নাও, এটা হচ্ছে টেস্ট ছিল। হ্যাঁ,
he is life so difficult, his life is so difficult to live, but after that he is satisfied হবে to take his life. আচ্ছা, ওকে, ফরমেশন একটু ভুল আছে, একটু দেখো। আমেরিগো কনসিডার্স, আচ্ছা ভালো কথা, ভালো কথা। এক নাম্বার পয়েন্ট, আরেকটা পয়েন্ট একটু লিখে রাখো। নিজের মতামত বলা যাবে না। ধরো এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝলা, তোমার কাছে কি মনে হইলো, নিজের অপিনিয়ন, এটা বলা যাবে না। ওকে, আমেরিগো আমেরিগো নিজেকে বিবেচনা করে, কনসিডার্স হিমসেলফ, নিজেকে কনসিডার্স হিমসেলফ, হ্যাঁ, আমেরিগো কনসিডার্স হিমসেলফ লাকি বিকজ, কারণ আমেরিকো নিজেকে লাকি হিসেবে মনে করে, নিজেকে ভাগ্যবান হিসেবে মনে করে। কারণ কি? কারণ হচ্ছে বিকজ হি ইজ অ্যালাইভ। পরের কথাটুকুকে আমার আনারই দরকার নাই, পুরো কথাটাই, এখানে যে কথাটা দেওয়া আছে, এখানে যে কথাগুলোকে বলা আছে, এই কথাগুলোর মেইন কাহিনীটাই হচ্ছে সে যে অ্যালাইভ আছে এই জিনিসটা প্রকাশ করতেছে। কারণ তার বন্ধু সে কাজ করতো, ডিজিজ হয়েছে, মারা গেছে, এই জিনিসটা চিন্তা করেই তো সে বলতেছে আমি লাকি যে আমি বেঁচে আছি। ওকে, সো এই জিনিসগুলো আমার দেয়ারই দরকার নাই, আমরা জাস্ট এই জিনিসটার উপর ফোকাস করেই সেন্টেন্সটা লিখে ফেললেই সামারিটা হয়ে গেল। ওকে, সামারিটা হয়ে গেল। ওকে, চলো আরেকটা প্যাসেজ করি, খুব ইন্টারেস্টিং লাগতেছে, খুব ভালো লাগতেছে, তোমাদের রেসপন্স পাওয়া গেছে, খুব ভালো লাগতেছে। তো চলো আমরা আরেকটা প্যাসেজ করি। একজন বলছে ফুড ট্রেন্ড, ওইটা নিয়ে করতে। দেখি ফুড ট্রেন্ডে চলে যাই। ফুড ট্রেন্ড কোনটা আছে? লাইফস্টাইলে ফুড ট্রেন্ড লেসন 3, 118 পৃষ্ঠা। সবাই এই প্যাসেজটাতে চলে যাই, পেয়ে গেছি। খুব ইন্টারেস্টিং, আসো আমরা একটু আলোচনা করি। ওকে, সো আমজাদ তোমাকে বলতেছি হি ইজ লাইফ না, হিজ লাইফ ইজ সো ডিফিকাল্ট, এভাবে হবে। আচ্ছা, আমজাদকে একটু কারেক্ট করে দিই। আমজাদ কি লিখবা? আমজাদ লিখবা হচ্ছে, দেখা যায় না, his life is so difficult. ওকে, এভাবে তোমরা চেষ্টা করলে তোমাদের ভুলগুলো ধরায় দিতে পারবো। ওকে, his life is so difficult yet, এটা দিলে খুব সুন্দর লাগবে, yet he is satisfied অক্সিলারি ভার্বের পরে আরেকটা মেইন ভার্ব থাকলে ওটাকে হয়তো বা আইএনজি অথবা হচ্ছে ইডি করতে হবে। ইজ স্যাটিসফাইড টু লিভ দ্যাট লাইফ, সে সন্তুষ্ট এই লাইফ যাপন করে। আচ্ছা, প্রান্তদেব বলতেছে যে আমেরিগো said that he was lucky cause okay he is alive, on the other hand his friend is to suffer in his life. আচ্ছা, খুব ভালো চেষ্টা, বাট
আমি বলবো যে তুমি কিভাবে লিখবা, এই যে সেইড যে বলছে, সে যে বলছে, তোমাকে তো আর ইনডিরেক্ট করতে বলে নাই, হ্যাঁ, তোমাকে ইনডিরেক্ট ডিরেক্ট করতে বলে নাই, এরকম কোনো কিছু বলে নাই। আর প্যাসেজ সবসময় হচ্ছে ইনডিরেক্টই হয়, সামারি সবসময় ইনডিরেক্টই হয়। তুমি লিখবা আমেরিগো ওয়াজ লাকি বিকজ, এভাবে আমেরিগো ওয়াজ লাকি বিকজ, একটু শুধরায় নাও, খাতার মধ্যে লিখে নাও, আমেরিগো ওয়াজ লাকি বিকজ হি ইজ অ্যালাইভ। অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, এই এত বড় কথা না লিখে সামারিতে ছোট করে লিখতে হয়, ঠিক না? অন দি আদার হ্যান্ড না লিখে বিসাইডস, বিসাইডস his friends, besides his friends were suffering, besides his friends were suffering, এভাবে। ওকে, ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, চলো ফুড ট্রেন্ডে চলে আসি। ওকে, সবাই ফুড ট্রেন্ডে চলে আসি, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। লিখে দিই, হ্যাঁ, প্রান্ত বলতেছে আবার একটু বলতে, লিখে দিই, তাহলে না সুবিধা হবে। প্রান্ত এটা লিখবা, প্রান্ত এটা লিখবা, আমেরিগো, আমেরিগো ওয়াজ লাকি। Amerigo was lucky, cause না দিয়ে because, কারণ, because কি, because, because he is alive, he is alive, because he is alive, besides, besides এর পাশাপাশি, besides বা on the contrary, his friends were suffering. ওকে, বলতেছে আর্কাইভ অপশন নাই কেন ভাইয়া আমাদের? ভাইয়া আর্কাইভ অপশন তখনই থাকে যখন হচ্ছে এই কোর্সের এই কোর্সের আগে কোনো কোর্স থাকে। এটা তো আমাদের প্রথম কোর্স, ঠিক না? তাহলে এটাতে আর্কাইভ কিভাবে থাকবে? তোমরা এই ক্ষেত্রে তোমাদেরকে কনসিডার ইয়োরসেলফ আনলাকি যে তোমাদের কমার্স এবং আর্টসের আমরা এই প্রথমেই হচ্ছে এফআরবি শুরু করলাম। ইনশাল্লাহ 26 ব্যাচে যখন এফআরবি আসবে তখন তারা এই ক্লাসগুলো আর্কাইভ হিসেবে পাবে। ওকে, তবে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যে হচ্ছে তোমাদের টেস্ট প্রিপারেশনের জন্য যে গুছানো কিছু একটা প্রস্তুতি দিছিলাম ফ্রি, ওই জিনিসটাকে আর্কাইভে আমরা নেয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওই জিনিসটা আর্কাইভ হিসেবে তোমাদেরকে দিয়ে দিব। এবং হচ্ছে সি ইউনিট অ্যাডমিশন টেস্টের সময় যেই ক্লাসগুলো হয়েছিল, সি ইউনিট অ্যাডমিশন টেস্টের সময় যে আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যে ক্লাসগুলো হয়েছিল কনসেপ্ট ক্লিয়ারের জন্য, ওইগুলো আর্কাইভ হিসেবে দেওয়ার চেষ্টায় আছি আমরা। ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ওইটা দিয়ে দিব আর্কাইভ হিসেবে, ওইটাও পেয়ে যাবা, যাতে করে হচ্ছে পরবর্তীতে যখন তোমার হচ্ছে এই কোর্সটা শেষ হয়ে যাবে তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা ওইখান থেকে নিতে পারো। ওকে, রেডি আছে, রেডি আছে, রেডি আছে, রেডি আছে, ওকে ওকে, রেডি আছে সবাই। চলো, ফুড ট্রেন্ড, এখন এই জিনিসগুলো খুবই হচ্ছে জনপ্রিয় হয়ে গেছে। আগে ধরো 10 থেকে 15 বছর আগে এই জিনিসগুলো ছিল না। স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড বলতে আমরা হচ্ছে আলুর চপ পেঁয়াজু বেগুনি মনে করতাম, বাট এখন স্ট্রিট ফুড মানে অনেক কিছু। ফেস্টিভ্যাল ফুড, ফেস্টিভ্যাল ফুড তো আছে, এখন ফেস্টিভ্যাল ফুডও পাওয়া যায় অনেক বেশি। ফেস্টিভ্যাল ফুড কি, ধরো শীতের সময় পিঠা, কেক, এগুলা।
জাঙ্ক ফুড, আমরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাই এখন। ট্রেডিশনাল ফুড তো আছেই। ফুড ফেস্টিভ্যাল, আচ্ছা ফেস্টিভ্যাল ফুড আর ফুড ফেস্টিভ্যাল কে বলতে পারবে পার্থক্য কি? ফেস্টিভ্যাল ফুড আর ফুড ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল ফুড মানে হচ্ছে ধরো শীতের সময় একটা ফেস্টিভ হয়, ওই সময় যে ফুডগুলা তৈরি হয়, যে খাবারগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে ফেস্টিভ্যাল ফুড। আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে খাবার দাবার, ফুড ফেস্টিভ্যাল। ওকে, ফাস্ট ফুড পরিচিত তোমরা সবাই, টেক অ্যাওয়ে ফুড এই জিনিসটা খুবই জনপ্রিয় হয়েছে এখন। টেক অ্যাওয়ে ফুড, আমরা হচ্ছে বাসায় রান্না না করে আমরা কি করি, বাসায় রান্না না করে আমরা কি করি, আমরা হচ্ছে বাহিরের থেকে নিয়ে আসি বাসায়। হ্যাঁ, টেক অ্যাওয়ে ফুড, এটা হচ্ছে ফুড ট্রেন্ড। ওকে, চলো দেখি আর কি আছে। আমাদের তো মেইন উদ্দেশ্য হচ্ছে সামারি করা, ঠিক না? তো চলো, সবাই কি রেডি? খাতা কলম নিয়ে রেডি? ওকে, হোয়াট ইজ জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড কি? হোয়াই ইজ ইট ব্যাড ফর ইউ? কেন এটি তোমার জন্য খারাপ? ওকে, আসো। আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাই, a plate of hot french fries and a huge burger with hot cheese oozing out of it, এটার থেকে কি, বার্গার থেকে হচ্ছে কি চিজ বাইর হয়ে আসতেছে, ওজিং আউট, একদম টপ গিয়ে বাইর হয়ে আসতেছে, আউট অফ ইট, উইথ আ কার্বোনেটেড ড্রিঙ্ক, একটা হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্ক, একটা সফট ড্রিঙ্কস, লুকস লাইক এ ট্রিট, দেখেই মনে হয় যে আহ সুস্বাদু, কি সুন্দর খাবার, আরে খাইতে ইচ্ছা করতেছে। দিস ক্যালোরি রিচ জাঙ্ক ফুড ডাজ লুক মাউথ ওয়াটারিং, এই ক্যালোরি রিচ, ক্যালোরিতে পরিপূর্ণ জাঙ্ক ফুড কে দেখে মুখে জল চলে আসে, মাউথ ওয়াটারিং, দেখে মুখে জল চলে আসে। ওকে, বাট ইজ নোন টু বি নিউট্রিশনালি পোর, কিন্তু এগুলা দেখে, এগুলার কোনো নিউট্রিশনাল, কোনো পুষ্টিগুণ নাই, পুষ্টিগুণই খুবই কম। স্যার এইরকম এক্সট্রা ক্লাস মাঝে মধ্যে নিয়েন, মাঝে মধ্যে কেন নিব, প্রায় নিব। দেখো একটা জিনিস হচ্ছে, অনেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয় না, এখনো অনেকেরই টেস্ট পরীক্ষা চলতেছে। হ্যাঁ, তো এই কারণে দেখা যায় যে হচ্ছে ক্লাস নেওয়া যায় না, মাঝে মধ্যে না, একবারে দেখবা যে হচ্ছে 2 দিন পর পরই এক্সট্রা ক্লাস হচ্ছে। সামনে যে সময়টা আসতেছে 2 দিন পর পরই দেখবে এক্সট্রা ক্লাস হচ্ছে, আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি, তোমাদের এই যে আরাফাত স্যার এক্সট্রা ক্লাস নিচ্ছে, হ্যাঁ তোমাদের সাইফুল ভাইয়া এক্সট্রা ক্লাস নিচ্ছে, তোমাদের অন্তর ভাইয়া এক্সট্রা ক্লাস নিচ্ছে, এরকম এক্সট্রা ক্লাস আসবে, আরো অনেক এক্সট্রা ক্লাস আসবে। তো সবাই হচ্ছে কি একটু পার্টিসিপেট করলে ক্লাসগুলো আরো ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে, সবাই একটু পার্টিসিপেট করবা ক্লাসে। ওকে ওকে, আচ্ছা আসো। আর তোমাদের ক্লাসে পার্টিসিপেশন বাড়ানোর জন্য আমরা কিছু কন্টেস্ট সামনে আনবো, যাতে করে হচ্ছে তোমরা ক্লাসে পার্টিসিপেট করো এবং যাতে করে হচ্ছে ক্লাসগুলো থেকে তোমরা হচ্ছে উপকৃত হও। সো প্রথমেই বলতেছে যে জাঙ্ক ফুড কিসের কথা বলতেছে, জাঙ্ক ফুডের কথা বলতেছে, এবং এই জাঙ্ক ফুডগুলা কি, জাঙ্ক ফুডগুলা দেখে খুব মাউথ ওয়াটারিং, দেখে খুবই ডিলিশিয়াস মনে হলেও এদের কত নিউট্রিশনাল তেমন কোনো গুণ নাই, নিউট্রিশনালি পোর, নিউট্রিশনালি এরা হচ্ছে পোর। ওকে, সো এই কথাটা আমরা কিভাবে লিখবো, এই কথাটাকে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড। ও আচ্ছা, ভালো কথা, আমি তো ভুলে গেছি, কি করব, অ্যান্সার টু দি কোয়েশ্চেন 2B, কি লিখবো,
the summary of the passage is given below. এটা দিলাম। তারপর কি দিব? the main idea of the passage is to describe junk food. Describe the characteristics of junk food. জাঙ্ক ফুডের বৈশিষ্ট্য তুলে ধরতে চাইছে, ঠিক আছে? জাঙ্ক ফুডের বৈশিষ্ট্য তুলে ধরতে চাইছে। ওকে, তো এই একটা লাইন গেল। ওকে, খুব ভালো কথা। তাহলে জাঙ্ক ফুড প্রথম লাইনটা পরে কি বুঝলাম? যে এই যে হট ফ্রেঞ্চ ফ্রাই দেখে এগুলো সবই তো জাঙ্ক ফুড, ঠিক না? তো এরা হচ্ছে কি ক্যালোরি রিচ বাট নিউট্রিশনালি পোর। এই কথাটাই লিখবো। জাঙ্ক ফুডস are rich in calorie but poor in nutrition. ওকে, দুইটা লাইন হয়ে গেল। জাঙ্ক ফুড অর ফাস্ট ফুড হ্যাজ বিকাম অ্যান ইনক্রিজিংলি পপুলার ফুড চয়েস। খুবই পপুলার হয়ে গেছে। আইডিয়ালি জাঙ্ক ফুডস আর ডিফাইন্ড অ্যাজ প্রসেসড ফুডস। জাঙ্ক ফুডকে ডিফাইন করা হয় কি হিসেবে? প্রসেসড ফুড হিসেবে, উইথ নেগলিজিবল নিউট্রিয়েন্ট ভ্যালু আর অফেন হাই ইন সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট। তাহলে এই জাঙ্ক ফুডগুলা কি খুব বেশি সল্ট থাকে, সুগার থাকে এন্ড ফ্যাট থাকে। তো এখানে কিন্তু ওই যে নেগলিজিবল নিউট্রিয়েন্ট ভ্যালু মানে কি খুব নগণ্য নিউট্রিয়েন্ট পুষ্টি উপাদান আছে, এবং এগুলাতে হচ্ছে কি সল্ট, সুগার এবং ফ্যাট বেশি। তাহলে এই কথাটাকে আমরা লিখতে পারি যে জাঙ্ক ফুড হচ্ছে একটা প্রসেস ফুড, উই হ্যাভ অফেন হাই সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট, এটা দিতে পারি। হ্যাঁ, বাট আমি এটা দিব না, কারণ আমি আগের কথাটাকে এটার মধ্যে লিখে ফেলছি। উই অফেন কনফিউজ ফাস্ট ফুড উইথ জাঙ্ক ফুড। আমরা অনেক সময় হচ্ছে কি ফাস্ট ফুড এন্ড জাঙ্ক ফুডে কনফিউজ করে ফেলি। তো এটা বলতেছে হাউ আর দে ডিফারেন্ট, কেন তারা ভিন্ন? হোয়াট ইজ জাঙ্ক ফুড রিয়েলি? জাঙ্ক ফুড আসলে কি? জাঙ্ক ফুড হচ্ছে প্রসেস ফুড কনসিস্ট অফ হাই ক্যালোরিজ বাট দ্যাট ইজ কনসিডার্ড অনলি অ্যাজ এ ব্রড আমব্রেলা। হ্যাঁ, মানে এখানে জাঙ্ক ফুডের ডেফিনেশন দিচ্ছে, দিস ফুডস আর প্রিপেয়ার্ড ইন এ ওয়ে দ্যাট দে লুক অ্যাপিলিং অ্যান্ড আর এনজয়েবল, সো ইউ আর কেমিক্যালি প্রোগ্রাম টু আস্ক ফর মোর। মানে এগুলোকে এমনভাবেই তৈরি করা হয় যাতে করে হচ্ছে এগুলো খুবই অ্যাপিলিং, খুবই হচ্ছে মানুষকে আকৃষ্ট করে, এবং তোমার কেমিক্যালি এমনভাবেই তৈরি করা যাতে করে তুমি আরও একটা খেতে চাও। অ্যাকর্ডিং টু মিস্টার সোনালী শর্মা বলতেছে, আমরা কোড দিতে পারবো না। আচ্ছা, আমাদের একটা নোট ছিল। নোট কি ছিল? নিজের মতামত ব্যক্ত করা যাবে না। আরেকটা নোট নিয়ে নিই। একটা নোট হচ্ছে
কারো কারো উক্তি দেয়া যাবে না, সামারিতে কারো উক্তি দেয়া যাবে না, সামারিতে কারো উক্তি দেয়া যাবে না। তো এই যে উক্তি বাদ দিয়ে দিলে কিন্তু কিছুই নাই প্যাসেজে। ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, commercial products including salted snack foods, chewing gums, candy, sugar dessert, fried fast food and sweetened carbonated beverages that have little or no nutritional value but high in calories, salt and fats may be considered junk food. Though not all fast foods are junk foods, a great number of them are. খেয়াল করে দেখো, ফর ইনস্ট্যান্ট, আচ্ছা এই কথাগুলোর অর্থ বুঝে দিই, সবাই হচ্ছে একটু হয়ে যাচ্ছে। তো কে বলতেছে এটা? মহিলাটাকে, মহিলাটা হচ্ছে সোনালী শর্মা। সোনালী শর্মা হচ্ছে কি বলতেছে? সোনালী শর্মা বলতেছে কমার্শিয়াল প্রোডাক্ট যেগুলা, যেটার মধ্যে হচ্ছে সল্টেড স্ন্যাক ফুড, চুইং গাম, ক্যান্ডি, সুগারি ডেজার্ট, ফ্রাইড ফাস্ট ফুড, সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজ দ্যাট হ্যাভ লিটিল, যেটার হচ্ছে খুব কম, আর নো নিউট্রিশনাল ভ্যালু, যেটার হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু নাই, বাট আর হাই ইন ক্যালোরিজ, কিন্তু সেগুলোতে হচ্ছে অনেক বেশি ক্যালোরি থাকে, সল্ট থাকে, ফ্যাট থাকে, এগুলাকে আমরা জাঙ্ক ফুড বলি। দো নট অল ফাস্ট ফুডস আর জাঙ্ক ফুড, যদিও সকল ফাস্ট ফুড জাঙ্ক ফুড না, আ গ্রেট নাম্বার অফ দেম আর, মানে বেশিরভাগই হচ্ছে ফাস্ট ফুডই জাঙ্ক ফুড। ওকে, ফর ইনস্টেন্স আ সালাদ মে বি ফাস্ট ফুড বাট ইজ ডেফিনেটলি নট জাঙ্ক ফুড। একটা সালাদ যেটার মধ্যে সবজি থাকে, সেটা হচ্ছে কি অবশ্যই একটা ফাস্ট ফুড, বাট সেটা জাঙ্ক ফুড না। তাহলে আমরা এই কথাটাকে আনতে পারি। কি করব আমরা কি লিখতেছিলাম? আমরা এই জিনিসটা লিখতেছিলাম। আমরা লিখবো এখানে ফাস্ট ফুড and junk food are not same. দুইটা সেম জিনিস না, ফাস্ট ফুড এন্ড জাঙ্ক ফুড দুইটা সেম জিনিস না। তিনটা সেন্টেন্স হয়ে গেল। সো এখানে সোনালী শর্মা এই জিনিসটাই বলতে চাইছে যে ফাস্ট ফুডই জাঙ্ক ফুড না, অনেকগুলা ফাস্ট ফুড জাঙ্ক ফুড নাও হইতে পারে। Some foods like burger, pizza, tacos may alternate between junk food and healthy calories depending on the ingredient, calories and process of manufacturing. কিছু for instance some foods, কিছু খাবার, যেমন বার্গার, পিজা, টাকোস may alternate between junk food and healthy categories. জাঙ্ক ফুড এবং হেলদি ক্যাটাগরির মধ্যে কি অল্টারনেট করে ফেলতে পারা যায়, ডিপেন্ডিং অন কিসের উপর নির্ভর করে? তাদের নিউট্রিশনের উপর নির্ভর, ইনগ্রেডিয়েন্টের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, ক্যালোরির উপর নির্ভর করে এবং প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, তৈরি করার প্রক্রিয়ার উপর নির্ভর করে। ওকে, এই জিনিসটা জানলাম আমরা। হ্যাঁ, কিছু ফুড হতে পারে, সো এটা আমার সামারিতে আনার দরকার নেই। Frequent consumption of junk food increases the intake of excess fat, simple carbohydrates and processed sugar, which may lead to higher risk of obesity and cardiovascular diseases. খেয়াল করে দেখো, frequent consumption, বেশি খাবার খাওয়া, of junk food বেশি গ্রহণ করা, increases intake of excess fat, অতিরিক্ত ফ্যাট গ্রহণ করা বাড়ায় দেয়, সিম্পল কার্বোহাইড্রেট গ্রহণ করা বাড়ায় দেয়, এন্ড প্রসেস সুগার, যেগুলো হচ্ছে প্রসেস করা, যে সুগারটা হচ্ছে প্রসেস করা, প্রক্রিয়াজাত হয়ে আসতেছে, হুইচ মে লিড টু হায়ার রিস্ক, যে জিনিসগুলো হচ্ছে কি হায়ার রিস্ক অফ ওবিসিটি মানে কি মোটা হওয়া, অতিরিক্ত মোটা হওয়া, ওবিসিটি, এন্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেগুলো হচ্ছে হৃদরোগজনিত, কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হৃদরোগজনিত রোগ,
হৃদজনিত রোগ তৈরি হবে। এমং দি আদার ক্রনিক হেলথ প্রোগ্রাম, এবং অন্যান্য আদার ক্রনিক হেলথ প্রোগ্রামের ভিতরে, এবং অন্যান্য কি আরো অনেক হচ্ছে ক্রনিক হেলথ প্রবলেম হতে পারে যারা হচ্ছে কি ফাস্টফুড খায় বেশি বেশি। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা আনতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হচ্ছে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমরা ছোট করার চেষ্টা করি। ও আচ্ছা, এটা গেছে, লাইনের বাইরে চলে গেছে, এটা হয়ে গেছে। আমরা এটা ছোট করে দিই। বাহ বাহ বাহ, না একটু ছোট করতে হবে, একটু ছোট করলে তো হবে না। বাস, ওকে, তাহলে জাঙ্ক ফুড লিখবো। জাঙ্ক ফুড can cause many problems. Junk food can cause many problems such as আচ্ছা, এক সেকেন্ড, ওকে, such as কি, such as obesity, কি ছিল, obesity, cardiovascular disease, etc. ওকে, তো আরেকটা লাইন হয়ে গেল, ঠিক আছে, আরেকটা লাইন হয়ে গেল। ওকে, আরেকটা লাইন হয়ে গেল। তারপর কি আছে দেখি, the resulting obesity may begin clogging up the arteries and lay the basis of impending heart attack. দেখো এখানে ওবিসিটির কারণে কি হয় সেটা বলতেছে, এখানে কিন্তু জাঙ্ক ফুডের ইফেক্টের কথা বলে না, এটা আমরা চাইলেই বাদ দিয়ে দিতে পারি। বলতেছে রেজাল্টিং ওবিসিটি অতিরিক্ত মোটা হওয়ার কি রেজাল্ট হবে, মে বিগিন শুরু হবে, ক্লগিং আপ দ্য আর্টারিজ, তোমার ধমনীগুলা ক্লগিং আপ করা, বন্ধ করে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া, ধমনীগুলা রাস্তা বন্ধ করে দিলে কি হবে, লে দ্য বেসিস অফ ইম্পেন্ডিং হার্ট অ্যাটাক। এই যে জিনিসটা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য দায়ী, যে জিনিসটা হচ্ছে হার্ট অ্যাটাকের একটা বেসিস, একটা মৌলিক জিনিসটা স্থাপিত হয়ে যাবে। ওকে, ইট হ্যাজ অলসো বিন সাজেস্টেড দ্যাট, এটি আরো সাজেস্ট করা হয় যে ইটিং জাঙ্ক ফুড এফেক্টস দ্য ব্রেইন ইন দ্য সেম ওয়ে অ্যাজ কনজিউমিং অ্যাডিকটিভ ড্রাগস। বলতেছে এটা আরো সাজেস্ট করা হয় যে জাঙ্ক ফুড খাওয়াটা ব্রেনকে যেভাবে এফেক্ট করে, কোনভাবে এফেক্ট করে, অ্যাডিকটিভ ড্রাগ খাওয়াটা যেভাবে এফেক্ট করে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে বিষয় গেল। An addiction to junk food may even result in rejection of healthier food options like fruits, vegetables, salad. ওকে, লিডিং টু ফার্দার ল্যাক অফ নিউট্রিশন। এই জিনিসটাকে আমরা দিতে পারি যে কি হতে পারে, কি দিতে পারি, যে অ্যাডিকশন টু জাঙ্ক ফুড may cause lack of eating
নিউট্রিশন কি ছিল, নিউট্রিশনের দরকার নাই, হেলদিয়ার ফুড, ল্যাক অফ ইটিং হেলদিয়ার ফুড, এই হলো কি, এই হইল তোমার সামারি। ওকে, সবাই বুঝছি? সামারি রাইটিং দেখতে পারবো? সামারি রাইটিং পারবো? সামারি রাইটিং পারবো? হোমওয়ার্ক, অনেস্ট হোমওয়ার্ক, এটা হচ্ছে অনেস্ট হোমওয়ার্ক। অনেস্ট হোমওয়ার্ক কি? এনি 3 প্যাসেজেস, এনি 3 প্যাসেজেস থেকে সামারি রাইটিং। আমি কোনো প্যাসেজ নির্দিষ্ট করে দিচ্ছি না, তুমি তোমার মতো চুজ করে 3টা প্যাসেজ নিবা এবং সেই 3টা প্যাসেজ থেকে তুমি সামারি লিখবা, লিখে তোমার খাতার ছবিটা আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে দেখতে পারবো যে তোমার কি ভুল হয়েছে। তোমার ভুলগুলো শুধরানোর জন্য কমেন্টে আমি তোমার ভুলগুলো ধরায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে স্যার, এইটার ফার্স্ট কোশ্চেনের ডিফারটা একটু বুঝায় দেন। এইটা ডিউ 24-এ এইটার ফার্স্ট কোশ্চেনের, আরে ভাই যেটা 24-এ আসছিল সেটা কি তোমার 25-এ আসবে? ফার্স্ট কোশ্চেনটা বুঝাই দিতে বসে। হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড? জাঙ্ক ফুড ফাস্ট ফুডের যে ডিফার কিভাবে করে, এইটাই প্রশ্নটা, ঠিক না? তাহলে ফাস্ট ফুড হচ্ছে যে ফুডটা দ্রুত তৈরি করা যায়। ফাস্ট ফুডটা হচ্ছে যেই ফুডটা দ্রুত তৈরি করা যায়, সেটাই হচ্ছে ফাস্ট ফুড। আর জাঙ্ক ফুড হচ্ছে যেই ফুডটাতে ক্যালোরি কম থাকে, ক্যালোরি বেশি থাকে, নিউট্রিশনাল ভ্যালু কম থাকে। ওকে, তো তোমার এই কোশ্চেনের উত্তরটা হবে এরকম: junk food and fast food are different in many ways. Not all fast food are junk food, but all junk foods are fast food. ওকে, এভাবে করে লিখলেই তুমি ভালো নাম্বারটা পেয়ে যেতা রাইটিং সেকশনে। ওকে, আমাদের সি ইউনিটের ব্যাচে আমরা কিন্তু তোমাদেরকে বলি, আমাদের ইংলিশ ক্লাসগুলোতে, বিশেষ করে আমি যে ইংলিশ ক্লাসগুলো নেই, আমি সেই জিনিসগুলোতে তোমাদেরকে বলার চেষ্টা করি। আমি তোমাদেরকে বলি যে তোমরা ইংলিশ ফর টুডে বইটাকে একটু ভালো করে পড়ে ফেলো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই তুমি শুরু করে দিবা, পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি শুরু করে দিবা ইংলিশ ফর টুডে বইটা পড়া এবং বাংলা সাহিত্য বইটা পড়া। ওইটা পড়লে দেখবা যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন হাফ ডান। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো। এক্সট্রা ক্লাসটা কেমন লাগলো সবাই গ্রুপে পোস্ট করে জানায় দিও। ওকে, এবং হোমওয়ার্কটা অবশ্যই পোস্ট করে দিবা। ঠিক আছে? যদি আরো বেশি এক্সট্রা ক্লাস চাও, রুটিনের বাইরে এক্সট্রা ক্লাস চাও, তাহলে অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে এবং ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা ফিডব্যাক দিতে হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।